প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের উদ্দেশ্যে একটা গানের অল্প একটু শোনাব। তাহলে এসো আমরা গানটি শুনি। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে, এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে, আমার রাখাল মন গান গেয়ে যায়। এ আমার দেশ, এ আমার প্রেম, কত আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ এই গানের মধ্যে আমি তোমাদেরকে যা শুনিয়েছি তাতে একটা শব্দ ছিল যা আমি বারবারই বলেছি। তোমরা কি খেয়াল করেছো? হ্যাঁ, কি বলেছি? এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা, এই যে কতগুলো বললাম, এগুলো কি আমাদের দেশে? এগুলো হচ্ছে নদী। গুড, তোমরা ধরতে পেরেছো। তাহলে তোমরা কি বলতে পারো যে তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইয়ে নদী বিষয়ক একটি কবিতা আছে। সেই কবিতাটির নাম কি? হ্যাঁ, তোমরা ঠিকই বলতে পেরেছো। সেই কবিতাটির নাম হচ্ছে কপোতাক্ষ নদ। দেখো, কপোতাক্ষ নদ। কবির নাম কি? কবি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, এখন একটা প্রশ্ন কি মাথায় আসে না? আমি তো তোমাদেরকে নদীর গান শুনিয়েছি, বলেছি নদী, কিন্তু এখানে তো আমি কি লিখেছি? নদ। তাহলে এখন বলো তো বন্ধুরা, নদ এবং নদী কি? হ্যাঁ, দেখো, এসো আমরা বের করার চেষ্টা করি যে নদী আর নদ কি। দেখো, যেমন মনে করো, প্রথমে আমি দেখলাম নদ, নদী। কি লিখবো আমি? দেখো, শামীম, শামীমা। দেখো, শাহিন, শাহিন, শাহিনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে আমি তিনটি শব্দ লিখেছি, শব্দগুলো একটু খেয়াল করো। নদ, নদী, শামীম, শামীমা, শাহিন, শাহিনা। এখানে খেয়াল করো, এই শব্দগুলো শেষে আছে অপ্রত্যয়, আর এর মধ্যে কি আছে? ই প্রত্যয়। এখানেও কি আছে? অপ্রত্যয়। এখানেও কি আছে? আপ্রত্যয়। এখানেও কি? একইভাবে অ, এখানে আ। এরকম যে সকল নদী বা নদ আমরা কিভাবে বুঝবো? যে নামের শেষে অপ্রত্যয় থাকবে সেগুলো হচ্ছে নদ, আর যে নামের শেষে আ, ই, উ এরকম প্রত্যয় যুক্ত থাকবে সেগুলো হচ্ছে নদী। তাহলে এখানে আমরা কি দেখলাম? কপোতাক্ষ নদ। তাহলে এসো এরকম আরো নদের নাম আমরা লিখতে পারি। যেমন মনে করো ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র নদ। দেখো এখানে অপ্রত্যয় আছে। আমরা যদি লিখি নীল নদ, এখানে অপ্রত্যয় আছে। তারপরে দেখো বাংলাদেশে আরো আছে আরিয়াল খা। আরিয়াল খা নামই বোঝা যায় এটা পুরুষ মানুষের নাম। এরকম আছে। তবে একটি নদী বাংলাদেশে ব্যতিক্রমী রয়েছে, সেটা হচ্ছে তিতাস।
তিতাস যদিও পুংলিঙ্গ নাম বোঝায়, কিন্তু তিতাস আসলে একটি নদী। একটি সিনেমাও রয়েছে, তিতাস একটি নদীর নাম। আচ্ছা, তাহলে আমার মনে হয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নদ এবং নদী কিভাবে বুঝবে সেটা বুঝতে পেরেছ। তাহলে এসো আমরা পাঠের পরবর্তী অংশে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কপোতাক্ষ নদ কবিতা পড়ার আগে চলো আমরা কবি মাইকেল মধুসূদন সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য জেনে নিই। তোমরা জেনে থাকবে যে কবি মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দের 25 জানুয়ারি যশোরের সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এবং এই কপোতাক্ষ নদ যশোর জেলার সাগরদাড়ি গ্রামেই প্রবাহিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরো একটি বিষয় হয়তো জেনে থাকবে, কবি মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি হচ্ছে মেঘনাদ বধ। মেঘনাদ বধ পৌরাণিক কাহিনী অবলম্বনে রচিত। কবি মাইকেল মধুসূদন দত্ত আরো কিছু কাব্য এবং নাটক রচনা করেছেন। আমি আগে একটি ক্লাসেও বলেছিলাম যে কবিতা আর কাব্য কি। কবিতা হচ্ছে এক বচন, কাব্য হচ্ছে বহু বচন। তো কাব্য গ্রন্থগুলোর মধ্যে কি কি রয়েছে, যেমন মনে করো আছে বীরাঙ্গনা, বজ্রাঙ্গনা, চতুর্দশপদী কবিতা বলি। চতুর্দশপদী কবিতা বা সনেট কবিতার প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তার কয়েকটি নাটক রয়েছে, কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী। তারপরে প্রহসন রচনা রয়েছে। প্রহসন কি? প্রহসন হচ্ছে সমাজের কুরীতি শোধনার্থে, অর্থাৎ পরিশোধন করার জন্য কিছু কিছু চরিত্র অবলম্বন করে সেই রূপগুলো তুলে ধরা হয়, সেগুলোকে বলা হয় প্রহসন। তার দুটো উল্লেখযোগ্য প্রহসন রয়েছে, একেই কি বলে সভ্যতা, আরেকটি আছে বরু শালিকের গাড়ে রূপ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে কবি মাইকেল মধুসূদন দত্ত সনেটের প্রবর্তক। কবি মাইকেল মধুসূদন দত্ত 1873 খ্রিস্টাব্দের 29 জুন মৃত্যুবরণ করেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ কবি মাইকেল মধুসূদন সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য জেনে নিলাম। এসো এখন আমরা কবিতাটির আবৃত্তি শুনে নিই। সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত যে মতিলোক নিশার স্বপনে, শুনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে, জোড়ায় কান আমি ভ্রান্তির ছলনে, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, দুগ্ধস্রোত রূপী তুমি জন্মভূমি স্তনে। আর কি হে হবে দেখা যতদিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরের রেতিতে, বাড়িরূপ কর তুমি এ মিনতি গাবে, বঙ্গজ জনের কানে সখে সখারিতে, নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আগে বলেছি যে মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে সনেট কবিতার প্রবর্তক। তাহলে এসো আমরা সনেট সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। সনেটের সাধারণ বৈশিষ্ট্য। সনেট লিটল সাউন্ড অর সং, যার বাংলা অর্থ মৃদু ধ্বনি। সনেট চতুর্দশপদী কবিতা, 14 চরণ সমন্বিত ভাবসংহত ও সুনির্দিষ্ট কবিতা। 14 চরণ ও প্রতি চরণ বা লাইনে 14 মাত্রা বা অক্ষর থাকে। প্রতি চরণে 2টি পর্ব, প্রথম পর্বে 8 মাত্রা, দ্বিতীয় পর্বে 6 মাত্রা। চরণের মাঝে বিরতিকালকে পর্ব বলে, অন্তমিল থাকবেন না। উল্লেখ্য যে অন্তমিল বলতে 2 চরণের শেষে মিলকে বোঝায়। জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন ব্যবহারে রয়েছে কবির স্বাধীনতা। অমিত্রাক্ষরে 1টি বা 2টি লাইনে কথা শেষ হয় না, প্রবাহমান নদীর মতো কথা চলতে থাকে। অর্থাৎ
দু এক চরণ শোনার পরে বোঝা যাবে না যে কবি শেষ পর্যন্ত কি বলতে চেয়েছেন। প্রথম 8 লাইনকে বলা হয় অষ্টক। অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা বা মূল আলোচনা। শেষ 6 লাইনকে বলা হয় ষষ্ঠক। ষষ্ঠকে থাকে ভাবের পরিণতি বা উপসংহার। শিক্ষার্থী বন্ধুরা, আমি এর আগে তোমাদেরকে বলেছিলাম যে কপোতাক্ষ নদ কবিতাটি সনেট হওয়ায় সেটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত এবং অমিত্রাক্ষর কবিতা। অমিত্রাক্ষর বলতে কি বুঝিয়েছিলাম? যে কবিতার প্রতি 2 চরণে শেষে মিল থাকবে না, অর্থাৎ শব্দগুলো মিলবে না। এখন এসো আমরা সেটা একটু দেখে নিই। তার আগে আমাদেরকে জানতে হবে যে অক্ষর কি। শিক্ষার্থী বন্ধুরা, বোর্ডে লক্ষ্য করো অক্ষর কি আগে সেটা তোমাদেরকে আমি একটু বোঝাতে চেষ্টা করি। যেমন মনে করো আমি লিখলাম এখানে কলম, কলম। ইংলিশে যদি আমি লিখি কলম, খেয়াল করো কলম, তাহলে এই কটা আমি একবারে উচ্চারণ করলাম, এই লমটা আমি আরেকবারে উচ্চারণ করলাম, অর্থাৎ এখানে দুটো অক্ষর রয়েছে। সহজে বলতে গেলে যে বাংলা শব্দগুলোকে অগ্রতে বানান করলে যে কটা ভাওয়েল আসবে এই কটাই হবে তোমার অক্ষর। তবে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যদি শেষে আসে ভাওয়েল তাহলে হবে মুক্তাক্ষর, আর শেষে যদি কনসোনেন্ট আসে তাহলে হবে বদ্যাক্ষর। তাহলে এটা কি? কলম। এখানে এটা হচ্ছে মুক্তাক্ষর, এটা হচ্ছে বদ্যাক্ষর। যেমন মনে করো আমি আরো লিখি, এখানে খেয়াল করো মা। তুমি বানান করে লেখো মা, এই দেখো এখানে ভাওয়েল চলে আসছে, এটা মা, এটা হচ্ছে মুক্ত অক্ষর। তুমি যতক্ষণ ইচ্ছে এটা উচ্চারণ করতে পারবে মা বলে। আবার দেখো আমি এখানে যদি লিখি মন, এখানে কি আছে? কনসোনেন্ট আছে। এখানে কি আছে? ব্যঞ্জন বর্ণ আছে। এই ব্যঞ্জন বর্ণ আর কনসোনেন্ট যদি এরকম থাকে তাহলে হবে বদ্যাক্ষর। শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমরা এতক্ষণে নিশ্চয়ই মুক্তাক্ষর এবং বদ্যাক্ষর কি তা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এসো এখন আমরা মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ কবিতার যে 14 চরণ রয়েছে, অন্ত মিল রয়েছে, সেগুলো দেখে নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো আমার হাতে আসলে এখন প্রয়োজনীয় উপকরণের অভাব, এই জন্য আমি এই ক্যালেন্ডারের পাতা একটু লিখে নিয়েছি। এখানে খেয়াল করো, দেখো সতত হেন তুমি পর মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। অর্থাৎ এরকম অষ্টক, অর্থাৎ এখানে 8টি লাইন আছে। দেখো এই 8টি লাইন অষ্টকে আমি বলেছিলাম যে ভাবের প্রবর্তনা থাকে। আচ্ছা, আরো একটি বিষয় বলেছিলাম যে অন্তমিল থাকে না। সনেটের বৈশিষ্ট্য হচ্ছে অন্তমিল থাকবে না। যেমন মনে করো এখানে লেখা আছে পর মোর মনে, দ্বিতীয় লাইনে আছে বিরলে, অর্থাৎ এখানে আছে নে, এখানে আছে লে। এই যে মনে করো প্রতি 2 জোড়ায় মিল না থাকা, এই মিল না থাকাকে বলে অমিত্রাক্ষর। যদি এখানে মিল থাকতো তাহলে হতো মিত্রাক্ষর। যেমন মিল কেমন? যেমন মনে করো রবীন্দ্রনাথের একটি কবিতা যদি তোমরা মনে করতে পারো যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। দেখো এরকম বাঁকে থাকে। এই কবিতার 2 চরণে শেষের শব্দগুলো কিন্তু মিল আছে। যদি মিল থাকে তাহলে হবে মিত্রাক্ষর, আর যদি এরকম মিল না থাকে তাহলে হবে অমিত্রাক্ষর। এবং মাইকেল মধুসূদন দত্তের এটা হচ্ছে আবিষ্কার। একমাত্র মাইকেল মধুসূদন দত্তই বাংলা সাহিত্যে দেখিয়েছেন যে অমিত্রাক্ষর ছন্দে কবিতা লেখা যায়, এবং এখানে তিনি তার ইচ্ছে মতো বিরাম চিহ্নগুলো ব্যবহার করেছেন, কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। আচ্ছা, এখন এসো আমরা দেখি যে বলেছিলাম অন্ত মিলগুলো তিনি কিছু বর্ণ দিয়ে, ব্যঞ্জন বর্ণ, কিছু বর্ণ ব্যবহার করে অন্ত মিলগুলোকে তিনি দেখিয়েছেন। যেমন এই মনে, পর মোর মনে, নে, বিরলে, স্বপনে, কলকলে, ছলনে, দলে, দেখো এরকম আছে। তো কবি মাইকেল মধুসূদন কি করেছেন দেখো, এরকম যতগুলো শব্দের শেষে নে আছে, এই নে গুলো কি দিয়েছেন ক, নেগুলো কি ক, এবং যত লাইনের শেষে লে আছে এই লে গুলোকে দিয়েছেন খ। তাহলে এই অন্তমিল বিন্যাসগুলো যদি আমরা দেখো লেখার চেষ্টা করি
তাহলে কি দাঁড়ায়? তোমাদের কাছে বই আছে, দেখো বইয়ের সাথে মিলিয়ে নিতে পারবে। মনে, এখানে নে, এটা হচ্ছে ক, এটা হচ্ছে লে, এটা হচ্ছে খ, এটা নে, এটাও ক, এটা লে, এটা হচ্ছে খ, এটা নে, এটা হচ্ছে ক, এটা লে, এটা হচ্ছে খ। এখানে দেখো আছে জলে, এটাও খ, এটা হচ্ছে ক। এখন দেখো যদি এটা তোমরা এখানে লেখো যে মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ কবিতার অষ্টকের মিল বিন্যাস, অর্থাৎ অষ্টকের অন্ত মিল বিন্যাস কেমন হবে, তাহলে এগুলোকে সাজিয়ে লিখে ফেলো। দেখো প্রথমে আছে কি ক, পরে আছে খ, পরে আবার আছে দেখো ক, পরে আছে খ, পরে আবার আছে ক, খ, এবার এই খ এবং এই ক। তাহলে এই অষ্টকের অন্তমিল বিন্যাস হচ্ছে এই কয়টা বর্ণ। আমি আশা করি তোমরা অন্তমিল গুলো কিভাবে আমরা বের করব বুঝতে পেরেছো। ঠিক একইভাবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো যে আরো রয়েছে 6টি চরণ। এই 6টি চরণকে বলা হয় ষষ্ঠক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ দেখলাম অষ্টকের অন্তমিল বিন্যাসগুলো কবি কিভাবে লিখেছেন। এবার এসো আমরা দেখে নিই এই কপোতাক্ষ নদ কবিতার শেষের 6 চরণ বা ষষ্ঠকে কিভাবে কবি অন্তমিল বিন্যাস করেছেন। এখানে দেখো লেখা আছে আর কি হে হবে দেখা যতদিন যাবে, অর্থাৎ এখানে আছে বে, এখানে আছে তে, বে, এখানে তে, এখানে আছে বে, এখানে আছে তে। এরকম যত বে আছে বে গুলোকে কবি লিখেছেন গ দিয়ে, আর তে গুলোকে লিখেছেন ঘ দিয়ে। এই দেখো এখানে আমি লিখে দিয়েছিলাম। এখন এগুলোকে যদি তোমরা সাজিয়ে লেখো তাহলে কি হবে, দেখো প্রথমে আছে কি গ, আমি এখানে লিখে দিলাম গ, সরি গ, তারপরে কি আছে খ, তারপরে আছে গ, ঘ, গ, ঘ। দেখো 6টা হলো, 2 4 6, 6টা হয়ে গেল। অর্থাৎ ষষ্ঠকে মিল বিন্যাস হবে গ ঘ গ ঘ গ ঘ। এই অন্তমিল বিন্যাস গুলো কবি এভাবে বের করেছে। আচ্ছা, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমার মনে হয় তোমরা এখন এই অন্তমিল বিন্যাসের যে বিষয়টা সেটা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা এসো আমরা কবিতা থেকে কয়েকটি শব্দার্থ দেখে নিই। দেখো কি আছে কবিতার মধ্যে। আমরা যখন আবৃত্তি করেছিলাম তখন শুনেছি সতত। সতত শব্দের অর্থ হচ্ছে সর্বদা, বা আমরা সবসময়ও বলতে পারি। দেখো আরো একটি শব্দার্থ রয়েছে, শব্দ রয়েছে বিরলে। বিরলে শব্দের অর্থ হচ্ছে একান্ত নিরিবিলিতে। বিরলে শব্দের অর্থ হচ্ছে একান্ত নিরিবিলিতে। দেখো আরো একটি শব্দার্থ রয়েছে নিশা। নিশা অর্থ রাত বা রাত্রি, রাত বা রাত্রি। আরো একটি শব্দ রয়েছে দেখো ভ্রান্তি। ভ্রান্তি শব্দের অর্থ হচ্ছে ভুল। ভ্রান্তি শব্দের অর্থ কি ভুল। তো শিক্ষার্থী বন্ধুরা এসো তাহলে আমরা দেখে নিই কিভাবে আমরা এই অক্ষরবৃত্ত ছন্দের 14 অক্ষর বের করব। আচ্ছা দেখো কবিতার 2টি চরণ আমি তোমাদেরকে দেখাবো, বাদ বাকিগুলো তোমরা নিজেরা করবে। দেখো আমি লিখছি সতত হে ন তুমি পর মোর মনে। সতত তোমার কথা ভাবি এ বিরলে। এখন দেখো 2টো লাইন আমি লিখলাম, এই 2টো লাইন থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা জানি মোবাইলে বা ল্যাপটপে অপ্রতে আমরা লেখালেখির কাজ করি।
তো অপ্রোফোনেটিক সফটওয়্যার বা রিদমিক কিবোর্ড দিয়ে ইংরেজিতে দেখো আমি এগুলো বানান করি, কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে উচ্চারণের শেষে যদি ভাওয়েল থাকে বা স্বরধ্বনি থাকে তাহলে হবে কি মুক্তাক্ষর, আর অক্ষর উচ্চারণের শেষে যদি কনসোনেন্ট বা ব্যঞ্জন ধ্বনি থাকে তাহলে হবে বদ্যাক্ষর। তাহলে দেখো আমরা কিভাবে বের করব। স ত ত, হে নত, তু মি, প র, মনে, স ত ত, তোমার কথা ভাবি এ বিরলে। এখন দেখো এখানে একটি শব্দ রয়েছে, শব্দটির মধ্যে কয়টি অক্ষর রয়েছে এখন তাহলে বলো। বলেছি উচ্চারণের শেষে ভাওয়েল থাকলে হবে এক অক্ষর, তাহলে এখানে স ত ত, এখানে কয়টি অক্ষর রয়েছে? 3টি অক্ষর। আচ্ছা দেখো একটু নিয়ম তোমাদেরকে আমি লিখে দিই। অক্ষরবৃত্ত ছন্দে আমরা কি করব, মুক্তাক্ষরের জন্য এই চিহ্ন ব্যবহার করব, আর বদ্যাক্ষরের জন্য ব্যবহার করব এই চিহ্ন। আচ্ছা তাহলে বন্ধুরা এসো আমরা চিহ্নগুলো দিয়ে নিই। মুক্তাক্ষর কোনগুলো হবে? শেষে স্বরধ্বনি বা ভাওয়েল থাকলে। তাহলে দেখো স ত ত, হে ন, তুমি, প র, মনে, স ত ত, তোমার কথা ভাবি এ বিরলে। তাহলে এখন আমরা কি করলাম, মুক্তাক্ষর এবং বদ্যাক্ষরের চিহ্নগুলো দিয়ে দিলাম। আচ্ছা এই চিহ্নগুলো আমরা দিয়ে দিলাম। তাহলে এসো আমরা দেখি কিভাবে আমরা অক্ষরগুলো বের করতে পারি। এখানে একটা বিষয় দেখো, অক্ষরবৃত্ত ছন্দে মুক্তাক্ষর হবে, দেখো উপরে লিখি। আচ্ছা মুক্তাক্ষর হবে এক মাত্রা, বদ্যাক্ষর এক মাত্রা হবে শব্দের শুরুতে বা মাঝে হলে, আর বদ্যাক্ষর 2 মাত্রা হবে শব্দের শেষে এবং পূর্ণ শব্দ হলে। আমরা কি বলেছি, অক্ষর উচ্চারণের স্থানকে মাত্রা বলে। তাহলে এখন আমরা এখানে লিখে দিলাম যে মুক্তাক্ষর এক মাত্রা সব সময় হবে, এক মাত্রা হবে। অক্ষরবৃত্ত ছন্দে অর্থাৎ যে কোনো ছন্দে মুক্তাক্ষর এক মাত্রা হবে। বদ্যাক্ষর এক মাত্রা হবে যদি শব্দের শুরুতে হয় বদ্যাক্ষরটা, অথবা শব্দের মাঝখানে হয়। আবার দেখো বদ্যাক্ষর 2 মাত্রা হবে কখন, শব্দের শেষে হলে এবং যদি একটা পূর্ণ শব্দ হয়।
শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি এখানে লিখে দিলাম অক্ষরবৃত্ত ছন্দে মুক্তাক্ষর সবসময় এক মাত্রা, অর্থাৎ 3 ধরনের ছন্দ, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। 3 ধরনের ছন্দেই মুক্তাক্ষর সবসময় এক মাত্রা হবে। বদ্যাক্ষর এক মাত্রা হবে যদি শব্দের শুরুতে হয় বা শব্দের মাঝখানে হয়, আর বদ্যাক্ষর 2 মাত্রা হবে যদি শব্দের শেষে হয় এবং পূর্ণ শব্দ হয়। তাহলে এসো আমরা এখানে যে মুক্তাক্ষর গুলো আছে এখানে এক মাত্রা অর্থাৎ এক লিখে দিই। এক 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 লিখে দিচ্ছি আমি। এক, দেখো এক, এখানেও এক লিখে দিলাম। এক 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 এক। আচ্ছা, তাহলে মুক্তাক্ষর গুলোতে এক লেখা আমার শেষ হয়ে গেল। এবার দেখো বদ্যাক্ষরের পালা। তো বদ্যাক্ষর শব্দের শুরুতে নাই, এখানে আছে। দেখো এটা একটা পূর্ণ শব্দ, তাই এখানে 2 হবে। এই মূর একটা পূর্ণ শব্দ, তাই এখানে 2 হবে। একইভাবে তোমার, আমরা বলেছিলাম শব্দের শেষে হলে 2 মাত্রা হবে, তাহলে এখানে কত হবে? 2 হবে। আরো কি বাকি আছে? না, বাকি নেই। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি একটি চরণ বা একটি বাক্য আমরা এক শ্বাসে পড়ি না। আমরা কি করি? এক শ্বাসের কতটুকু বিরতি দিই। এই যে একটি চরণের মধ্যে যে বিরতি পড়ে, এই বিরতি কি বলা হয়? পর্ব। তাহলে এখানে দেখো পর্বটা কিভাবে হয়? সতত হেন তুমি পর মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। তাহলে কয়টি পর্ব রয়েছে? 2টি পর্ব রয়েছে। একই চরণের মধ্যে 2টি পর্ব রয়েছে। তাহলে পর্বে কি হবে দেখো, তার আগে আমরা হিসেব করে নিই বন্ধুরা। তার আগে আমরা অক্ষরগুলো হিসাব করে নিই। দেখো দেখো এখানে এটা 1। আচ্ছা দেখো 3 3 6 আর 2 8 লিখে নিলাম আমি। 8 যোগ 2 2 4 8 2 6। তাহলে দেখো কত হলো আমার? 14 হয়ে গেল। একইভাবে 3 3 6 2 8 লিখে দিলাম 8। এখানে দেখো 2 4 6 লিখে দিলাম আমি 6। এই আমার 14 অক্ষর অর্থাৎ 14টা মাত্রা হয়ে গেল। অক্ষরবৃত্ত ছন্দের এরকম 14 হবে। প্রথম পর্বে দেখো পর্ব সংখ্যা থাকবে কয়টি? 2টি। পর্ব 2টি। আচ্ছা, এর মধ্যে প্রথম পর্ব 8 মাত্রা, দ্বিতীয় পর্ব হবে 6 মাত্রা। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো? 8 যোগ 6 সমান সমান 14 মাত্রা। এটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলতে পারি যে কপোতাক্ষ নদ কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা অক্ষরবৃত্ত ছন্দের মাত্রা কিভাবে হিসাব করতে হয় সেটা দেখলাম। 2টি বাক্য বা 2টি চরণ আমি করে দেখিয়েছি। বাকিগুলো তোমরা এভাবেই করতে পারো। আমরা বলেছিলাম যে 2টি ভাগ আছে। প্রথম হচ্ছে অষ্টক 8 লাইনে, যেখানে থাকবে ভাবের প্রবর্তনা, আর শেষের 6 লাইনকে বলা হয় ষষ্ঠক, যেখানে থাকবে ভাবের পরিণতি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলো এখন কবিতার বিষয়বস্তু সম্পর্কে জেনে নিই। কবি মাইকেল মধুসূদন দত্ত আধুনিক বাংলা সাহিত্যের একজন খ্যাতিমান কবি। কপোতাক্ষ নদ কবিতায় কবি স্মরণ করেছেন তার সেই শৈশবের যশোর জেলার সাগরদাড়ি গ্রামের কপোতাক্ষ নদকে। কবি যখন ইংরেজি সাহিত্যের প্রতি অনুরাগী হয়ে বিদেশে চলে যান, ফ্রান্সে চলে যান, সেই ফ্রান্সে বসবাসকালে কবির কাছে মনে হয়েছে যে কপোতাক্ষ নদ তার কাছে তার মাতৃসম। কেন? একজন শিশু যেমন তার মায়ের বুকের দুধ ছাড়া বাঁচতে পারে না, তার জীবনকে সে কল্পনা করতে পারে না, মাইকেল মধুসূদন দত্ত মনে করেছেন যে কপোতাক্ষ নদের পানি তার কাছে মাতৃদুগ্ধ সমতুল্য। তাই কবি বিদেশে বসে এই কপোতাক্ষ নদের স্মৃতিচারণ করেছেন। কবি বিনীতভাবে কপোতাক্ষকে বলেছেন
তিনি যেন তাকে স্নেহডোরে বেঁধে রাখেন, স্নেহডোরে বেঁধে রাখেন এবং কখনো যেন কবিকে ভুলে না যান। মূলত কপোতাক্ষ নদ কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্তের স্বদেশ প্রীতি, দেশপ্রেম যাকে বলি আমরা, আর হচ্ছে স্মৃতি কাতরতা প্রকাশ পেয়েছে। মাইকেল মধুসূদন দত্ত অনেক দেশ ভ্রমণ করেছেন, অনেক নদী দেখেছেন, কিন্তু কপোতাক্ষ নদকে তিনি কখনোই ভুলতে পারেন না। তিনি যখন বিদেশে বসবাস করেন তখনও ঘুমের মধ্যে স্বপ্নে তিনি কপোতাক্ষ নদকে দেখেন, অর্থাৎ তার মনে সবসময় কপোতাক্ষ নদের স্মৃতি জেগে ওঠে। তাই কবি সবিনয়ে কপোতাক্ষ নদের কাছে মিনতি করেছেন তিনি যেন তাকে সন্তানের মতো আগলে রাখে, স্নেহডোরে বেঁধে রাখে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষ্য করো কয়েকটি মূল্যায়নের প্রশ্ন দেওয়া আছে। 1 নম্বরের প্রশ্নটি হচ্ছে, কপোতাক্ষ নদ কবিতায় কবি সাগরকে কী রূপে কল্পনা করেছেন? নম্বর 2, স্নেহের তৃষ্ণা কথাটিতে কবির কোন ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে? কপোতাক্ষ নদ কবিকে কিভাবে বেঁধেছেন? 3 নম্বরের প্রশ্ন। এবং শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো 4 নম্বর একটি প্রশ্ন রয়েছে, বঙ্গযোজন বলতে কবি কি বুঝিয়েছেন? আমি আশা করি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে একটি বাড়ির কাজ দেওয়া আছে। বাড়ির কাজটি হচ্ছে, তোমার দেখা বা তোমার স্মৃতিতে কোনো নদীর সম্পর্কে তুমি খাতায় লিখবে এবং তোমার বিষয় শিক্ষকের কাছে জমা দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমার সাথে ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো ক্লাসে। সে নাগাদ ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।